আচ্ছা, এই পর্বের আলোচনায় যেটা থাকবে আমাদের সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা ধারাবাহিকভাবে টেন্স গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করছি এবং সেটা একবারে ডিটেলস ইন ডিটেলস আমি চেষ্টা করছি একবারে খুঁটিনাটি ভেঙে ভেঙে বলার জন্য, যাতে একবারে বেসিক সমস্যা যাদের রয়েছে তারা যেন এটা বুঝতে পারে, প্রাথমিক অবস্থা থেকে যারা শিখতে যাচ্ছে তারা যেন এটা শিখতে পারে। তো আমরা এর আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করেছি, আজকে আলোচনার বিষয় থাকবে হচ্ছে কন্টিনিউয়াস। তো কন্টিনিউয়াস শব্দের অর্থ কি? নর্মালি কন্টিনিউয়াস বলতে কি বুঝি বলতো? তার চলমান। হ্যাঁ, মানে না, অনেক সময় আমরা বলি "এই তুমি কন্টিনিউ করো", মানে চালিয়ে যাও, চলতে থাকুক। তাহলে কন্টিনিউয়াস শব্দের অর্থই চলমান। চলমান মানে যে কাজটা এই মুহূর্তে চলছে, যে কাজটা এখনই চলছে। যেমন আমি এখন কথা বলছি, আমরা এখন শিখছি, পড়ছি, কেউ হয়তো রান্না করছে, কেউ হয়তো ঘুমাচ্ছে। এই যে যে কাজগুলো চলছে সেটাকে আমরা বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ইনডিফিনিট টেন্স এবং কন্টিনিউয়াস টেন্সের মধ্যে একটা কম্পেয়ার করি আমি, সেটা হচ্ছে ইনডিফিনিট টেন্স আমরা সবসময় করি, এমন না যে এখন করতেছি, সবসময় করি। আর যেই কাজটা ঠিক এখন করতেছি সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। ইনডিফিনিট টেন্স গুলো, ইনডিফিনিটের যে বাক্যগুলো আছে সেটাকেই আমরা চাইলে কন্টিনিউয়াসে ব্যবহার করতে পারি, কারণ ইনডিফিনিট টেন্সের যে বাক্যগুলো সেগুলো আমরা কন্টিনিউয়াসে ব্যবহার করতে পারি। যেমন আমি যদি বলি আমি ভাত খাই, আবার আমি এখন বলতে পারছি আমি ভাত খাচ্ছি। যে কাজটা আমরা প্রতিনিয়ত করি ইনডিফিনিট টেন্স, সেগুলো আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যায়, খালি অর্থটা একটু চেঞ্জ হয়ে যাবে, গঠনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে যেটা নর্মালি করি সেটা ইনডিফিনিট, যেটা এখন করছি সেটা কন্টিনিউয়াস। এতটুকু তো বুঝতে পারলাম, যেটা এই কাজটা এখন চলছে, যে যে কাজটা এখন করছে সেটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে যেটা মনে রাখবো সেটা হচ্ছে সাহায্যকারী ভার্ব কি। আমরা যে কোনো টেন্স করতে গেলে আমাদের প্রথম কাজ যেটা, সেটা হলো সাহায্যকারী ভার্ব গুলো মনে রাখা এবং ভার্বের কোন ফর্মটা বসে সেটা মনে রাখা। এটা ইম্পর্টেন্ট, কারণ আমরা সবগুলো টেন্সের স্ট্রাকচারে যেটা জিনিসটা কমন পাবো সেটা হচ্ছে সাবজেক্ট শুরুতে বসে, আর অবজেক্ট, ভার্বের পরে অবজেক্ট বসে, এবং তারপরে কিছু এক্সটেনশন বা রিমেইনিং বাকি অংশ থাকে, সেগুলো দিয়ে বাক্যটা শেষ হয়। কিন্তু এই জিনিসগুলো চেঞ্জ হয় প্রত্যেকটা টেন্সে, এই এই অংশটাই চেঞ্জ হবে শুধু। সেটা কোনটা? যে সাহায্যকারী ভার্ব গুলো চেঞ্জ হবে এবং ভার্বের কোন ফর্মটা বলবে সেটা চেঞ্জ হবে। যেমন আমরা এর আগের ক্লাসে যখন ইনডিফিনিট টেন্স করেছি, ওইখানে পড়েছিলাম সাবজেক্টের পরে মূল ভার্ব বসে এবং ভার্বের বেস ফর্মটা বসে, তাই না? হ্যাঁ স্যার। কিন্তু আমরা এখানে পড়তেছি সাবজেক্টের পরে অ্যামিজার বসবে, তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে পরিবর্তনটা কোথায়? এই ভার্বের সাথে অ্যামিজারটা চেঞ্জ হচ্ছে, বা অ্যামিজার প্লাস ওর ভার্বের সাথে সাথে আইএনজিটা চেঞ্জ হচ্ছে। এখন আর একটা ঝামেলা আমাদের আছে, সেটা হচ্ছে আমরা তো অ্যামিজার প্রেজেন্ট ইনডিফিনিটও করেছিলাম, হ্যাঁ। করেছিলাম না? হ্যাঁ স্যার, অ্যামিজার, পড়েছি। আমরা ওখানে একটা কথা বলেছিলাম এরকম, যে অ্যামিজারটা প্রেজেন্ট ইনডিফিনিটে বসে শুধুমাত্র সেই বাক্যে, যেই বাক্যে কি থাকে না, মূল ভার্ব থাকে না। যেই বাক্যে মূল ভার্ব থাকে না ওই বাক্যে বসে। এই কথাটা মাথায় রেখেছি আমি। হ্যাঁ স্যার, এই রাখছি। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যামিজার তখনই আসবে যখন সেখানে কোনো মূল ভার্ব থাকবে না। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে অ্যামিজার বসে তখনই যখন অন্য কোনো ভার্ব থাকে না। আর কন্টিনিউয়াস টেন্সে অ্যামিজারের পরে একটা ভার্ব থাকবে, তার সাথে আবার আইএনজিও থাকবে। তাহলে আমাদের পার্থক্যটা ওখানেই তৈরি হবে, যে আমি খেয়াল করবো যে অ্যামিজারের পরে ভার্ব আছে কিনা, তারপরে আইএনজি আছে কিনা। যদি আমি দেখি অ্যামিজারের পরে ভার্ব আছে এবং আইএনজিও আছে, তাহলে আমি মনে রাখবো এটা কন্টিনিউয়াস টেন্স। আর যদি দেখি যে অ্যামিজারের পরে কোনো ভার্ব নাই, তাহলে আমি নিঃসন্দেহে বলতে পারি ওটা ইনডিফিনিট টেন্স। যেমন আমি যদি বলি হি ইজ আ স্টুডেন্ট, এই বাক্যে হিটা কি? সাবজেক্ট, এবং ইজটা হচ্ছে ভার্ব, এবং এরপরে অন্য কোনো ভার্ব নাই, তার মানে এটাকে আমি বলতে পারি প্রেজেন্ট কন্টিনিউয়াস, সরি প্রেজেন্ট ইনডিফিনিট। যেমন হি প্রেজেন্ট। ইজ আ স্টুডেন্ট। তাহলে এই বাক্যে এই হি ইজ আ স্টুডেন্টের পরে অন্য কোনো, ইজের পরে অন্য কোনো ভার্ব নাই, তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি এটা ইনডিফিনিট টেন্স। কিন্তু আমি হ্যাঁ স্যার। যখনই বলবো হি ইজ গোয়িং টু দ্য ক্লাস আর হি ইজ গোয়িং টু স্কুল, এখানে ইজের পরে আবার কি আছে? অন্য একটা ভার্বও আছে, তার ভার্বের সাথে সাথে আইএনজিও আইনজি। আছে। তাহলে হি ইজ গোয়িং টু স্কুল, সেখানে অন্য একটা ভার্বও আছে, আবার অন্য ভার্বের সাথে আইএনজিও আছে। তাহলে পার্থক্য তো এখানেই, যে অ্যামিজাল থাকবে, তারপরে মূল ভার্বের সাথে আইএনজিও থাকবে, যদি সেটা হয় তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর যদি দেখি যে না শুধুমাত্র অ্যামিজাল আছে, তাহলে সেটা ইনডিফিনিট। হ্যাঁ তাই তো? তাহলে এখানে আরেকটা জিনিস থেকে যায়, সেটা হলো স্যার আমরা কখন এম ব্যবহার করব, কখন ইজ ব্যবহার করব, কখন আর ব্যবহার করব। এটা একটা কনফিউশন থেকে যায়, সেটা একটু ক্লিয়ার করে দেই। যে এম বসে শুধুমাত্র আই এর সাথে, এম বসবে শুধুমাত্র আই এর সাথে, অন্য আইস। কারোর সাথে এম বসানো যাবে না। আর ইউ এর সাথে বসবে আর, ইউ এর সাথে অলওয়েজ কি বসবে? আর। ইউ এর সাথে বসবে অলওয়েজ আর। এখন রয়ে গেল বাকি যেগুলো,
উই এর সাথেও বসবে আর, ইউ অথবা উই এর দুইটার সাথেই বসে আর, ইউ অথবা উই এর দুইটার সাথেই বসে আর। এছাড়া থার্ড পার্সন, তাহলে আমি আই উই ইউ বাদ দিলে তো তোমার সব সেকেন্ড পার্সন থার্ড পার্সন, মানে ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন তো হয়েই গেল, বাকি থাকলো আমার হ্যাঁ, থার্ড পার্সন। তাহলে থার্ড পার্সনের সাথে আমরা কি বসাবো? এটা নির্ভর করবে থার্ড পার্সনটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। থার্ড পার্সন যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা ইজ বসাবো, যদি প্লুরাল হয় তাহলে আর বসাবো। বুঝতে যেমন পারছি। হি সি এটা সিঙ্গুলার, এরপরে আমরা ইজ বসাবো। দে এটা প্লুরাল, তাহলে এরপরে আমরা আর বসাবো। আবার রহিম একটা সিঙ্গুলার সাবজেক্ট, তাই তারপর আমরা ইজ বসাবো। আবার যদি বলি তার রহিম এন্ড করিম, তখন তারা প্লুরাল হয়ে যাবে, তখন আর বসাবো। তাহলে রহিম সিঙ্গুলার তারপরে ইজ, কিন্তু আমি যদি বলি রহিম এন্ড করিম, তখন কি একজন থাকলো? না স্যার, তখন দুইজন হয়ে গেছে, তখন দে দুইজন হয়ে আর। গেল। তো সেক্ষেত্রে আমরা কি করব? আর বসাবো। তাহলে এম শুধুমাত্র আই এর সাথেই বসতে পারে, ইজ বসতে পারে সিঙ্গুলার সাবজেক্টের সাথে, থার্ড পার্সন সিঙ্গুলার যারা, আর আর বসতে পারে সেকেন্ড পার্সনের সাথে এবং প্লুরাল সাবজেক্টের সাথে। তাই তো? জি স্যার। আচ্ছা, এইবার আসো, আমি যদি এই কন্টিনিউয়াস টেন্সের কোনো বাক্যকে নেগেটিভ করতে চাই, আমরা তো বারবার বলেছি যে আমরা যে কোনো বাক্যই শিখবো তিনটা ফর্মে শিখবো, অ্যাফার্মেটিভ শিখবো, নেগেটিভ শিখবো এবং ইন্টারোগেটিভ শিখবো। এখন আমি অ্যাফার্মেটিভ বাক্য করতে পারতেছি, কিন্তু নেগেটিভ করতে গেলে আমাদের কি করতে হবে? নেগেটিভ করতে গেলে অবশ্যই ভার্বের সাথে একটা নট যুক্ত করতে হয়। কোন ভার্বের সাথে? যুক্ত করতে হবে। সাহায্যকারী ভার্বের সাথে। এই সাহায্যকারী ভার্বটা খুঁজে বের করলাম যে অ্যামিজারটা হচ্ছে সাহায্যকারী ভার্ব, তারপরে একটা নট বসাই দিব, এরপরে আর কোনো চেঞ্জ নাই, বাকি যা আছে তাই থাকবে। কারণ ইনডিফিনিট টেন্সে আমাদের ঝামেলা ছিল এই কারণে, কারণ ওখানে কোনো সাহায্যকারী ভার্ব নর্মালি ছিল না, বাক্য এসে পরে সাবজেক্টে পরে সরাসরি মূল ভার্ব ছিল। কিন্তু কন্টিনিউয়াস টেন্সে আমাদের সাহায্যকারী ভার্ব আছে, এই জন্য আমাদের ঝামেলা কম, এখানে আমাদের নতুন করে কোনো সাহায্যকারী আনতে হয় না। এই জন্য কষ্টটা কমে যাবে, অর্ধেক হয়ে গেল। কারণ হচ্ছে এখানে আমাদের অলরেডি সাহায্যকারী ভার্ব আছে, এখানে নতুন করে আর সাহায্যকারী আনতে লাগবে না। তাহলে অ্যামিজার যেহেতু আছেই, তার সাথে নট যুক্ত করে দিলে নেগেটিভ হয়ে যাবে। যেমন আমি যদি বলি সাবিনা গান গাইছে না, তাহলে সাবিনা ইজ নট কুকিং। তাহলে ইজটা সাহায্যকারী ছিলই, তার সাথে নট যুক্ত করে দিয়েছি। এই কারণে আমাদের এখানে আর কোনো ঝামেলা নাই, নতুন করে আর কোনো ভার মানতে হয় নাই। শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট এই দুইটা টেন্সে সাহায্যকারী ভার্ব আনতে হয়, ধার করতে হয়। কারণ অন্যান্য সব টেন্সে কি থাকে? সাহায্যকারী ভার্ব থাকে। শুধুমাত্র এই দুইটা টেন্সের ক্ষেত্রে সাহায্যকারী থাকে না অ্যাফার্মেটিভ বাক্যে। সেই ক্ষেত্রে নেগেটিভ করার সময় বা ইন্টারোগেটিভ করার সময় সাহায্যকারী ভার্ব আনতে হয়। আর বাকি সব টেন্সে আমাদের ঝামেলা কম, কারণ এই সবগুলো টেন্সের মধ্যে সাহায্যকারী ভার্ব আছে। সো আমি যদি এখন এই বাক্যটাকে নেগেটিভ করতে চাই, দ্য ফিশারম্যান ইজ ক্যাচিং ফিশ, এটা নেগেটিভ করতে চাই, কি করবো বলো তো? দ্য ফিশারম্যান ইজ নট ক্যাচিং ফিশ। দ্য ফিশারম্যান ইজ নট ক্যাচিং ফিশ, কারণ ওখানে অলরেডি ফিশারম্যান আছে, তারপরে ইজ এর পরে নট যুক্ত করে দিলেই কাজ নেগেটিভ হয়ে যাবে। ইজ এর পরে শুধু নট যুক্ত করবো, ইজ নট, কারণ সাহায্যকারী এখানে আছে। আবার আই এম গোয়িং টু স্কুল, এখানে অ্যামটা সাহায্যকারী ভার্ব, এর সাথে নট যুক্ত করে দিলেই হয়ে যাবে আই এম নট গোয়িং টু স্কুল। মা ভাত রান্না করছে, এখানে ইজ অলরেডি আছে, আমি শুধু ইজ এর পরে এস যুক্ত নট যুক্ত করে দিব, ইজ নট কুকিং। তাহলে যেখানে সাহায্যকারী আছে ওখানে আমাদের ঝামেলা কম, ওখানে শুধু নট যুক্ত করে দিলেই হবে। আর কন্টিনিউয়াস টেন্সে অলরেডি সাহায্যকারী ভার্ব আছেই, এই কারণে আমাদের কষ্ট এখানে কমে গেল। কারণ আমি এখানে চাইলে শুধুমাত্র আমি এর পরে নট যুক্ত করে দিলে নেগেটিভ হয়ে যাবে। একই কথা ইন্টারোগেটিভ করার সময়, আমরা পড়েছিলাম ইন্টারোগেটিভ করার সময় সাহায্যকারী ভার্ব লাগে, পড়েছিলাম না? যে দুইটা টেন্সে জি স্যার। সাহায্যকারী ভার্ব ছাড়া হয় না, মানে দুই ধরনের বাক্যে সাহায্যকারী ভার্ব লাগবেই। সেটা হচ্ছে নেগেটিভ বাক্য আর একটা হচ্ছে ইন্টারোগেটিভ বাক্য। এই দুইটা বাক্য সাহায্যকারী ভার্ব ছাড়া হয় না। তো সাহায্যকারী ভার্ব যেহেতু অলরেডি আছে আমার এখানে অ্যামিজার, তাহলে অ্যামিজারের পরে আমি মানে ইন্টারোগেটিভ করার সময় ডাব্লিউএস ওয়ার্ড এর পরে অ্যামিজার বসাবো, অথবা বাক্যের শুরুতে অ্যামিজার নিয়ে আসবো। তাহলে আমার প্রশ্নবোধক বাক্য তৈরি হবে। আমরা প্রথম ক্লাসে বলেছিলাম যে প্রশ্নবোধক বাক্য তৈরি করা যায় দুই ভাবে। কি কি? ডাব্লিউএস ওয়ার্ড একটা দিয়ে, হলো স্যার অক্সিলারি, আর অক্সিলারি একটা ভার্ব দিয়ে। ডাব্লিউএইচ ওয়ার্ড। হ্যাঁ, অক্সিলারি দিয়ে যে ডাব্লিউএস কোশ্চেন তৈরি হয় সেটার নাম হয় ইয়েস নো কোশ্চেন, মনে আছে না? হ্যাঁ স্যার। আর ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে যে প্রশ্ন তৈরি হয় সেটাকে বলা হয় ডাব্লিউএস কোশ্চেন। এই তো। হ্যাঁ স্যার। হ্যাঁ। তো আমরা বলেছিলাম দুই ক্ষেত্রেই সাহায্যকারী ভার্ব থাকা বাধ্যতামূলক, দুই ক্ষেত্রেই সাহায্যকারী ভার্ব থাকা বাধ্যতামূলক। হয়তো সেটা ডাব্লিউএস ওয়ার্ড এর পরে বসবে, অথবা বাক্যের শুরুতে বসবে। যেমন ওয়্যার ইজ হি প্লেইং, এই যে এখানে আমাদের আরেকটা ঝামেলা হয় ইন্টারোগেটিভ করার সময়, সেটা হচ্ছে আমরা সাবজেক্টের স্থানটা ভুলে যাই, সাবজেক্টটা কোথায়। ইন্টারোগেটিভ করার সময় সাবজেক্ট বসে ভার্বের পরে, মানে সাহায্যকারী ভার্বের পরে মূল ভার্বের আগে।
যেমন ওয়্যার ইজ হি প্লেইং, এই যে ইজটা সাহায্যকারী ভার্ব, তারপরে বসবে সাবজেক্ট। আবার ওয়াই আর ইউ নট রিডিং, এই যে আরটা সাহায্যকারী ভার্ব, ইউটা সাবজেক্ট। তাহলে ইন্টারোগেটিভ বাক্যে সাবজেক্ট থাকে সাহায্যকারী ভার্বের পরে কিন্তু মূল ভার্বের আগে। বুঝতে পারছি। আচ্ছা, এবার এই শুধুমাত্র অক্সিলারি ভার্ব দিয়ে একটা প্রশ্ন করো। আমাদের ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে প্রশ্ন করেছি, এবার অক্সিলারি ভার্ব দিয়ে একটা প্রশ্ন করো। আর ইউ প্লেইং রাইট নাও? হ্যাঁ, আর ইউ রিডিং আর আর ইউ প্লেইং রাইট নাও, আমি দেখলাম আর ইউ রিডিং রাইট নাও, তুমি কি এখন পড়ছো? আর ইউ রিডিং রাইট নাও, তাহলে এই যে আরটা দিয়ে আমরা সরাসরি উত্তর দিলাম। এখন তুমি এই প্রশ্নের উত্তরে হয়তো ইয়েস বলবা না নো বলবা, আর এই কারণে আমরা এটাকে বলি ইয়েস নো কোশ্চেন। জি স্যার। তাহলে আমরা প্রশ্ন করে শিখে গেলাম। ঠিক এর সাথে সম্পৃক্ত একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা যে আইএনজি করি, আইএনজি করার কিছু নিয়ম আছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করার কিছু নিয়ম আছে। এটা অল্প সময়ের একটা